আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। নিয়ে আসলাম আপনাদের জন্য রাফি গল্পের পার্ট 18। তো চলুন আর দেরি না করে এখনই শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। ঋতু তখন আমাকে বলল, সত্যি আজ তুমি আমাকে বিয়ে করবে? রাফি তখন বলল, এত বছর পর তোমাকে যখন নিজের ভালোবাসার কথা বলতে পেরেছি, তাহলে কেন আজ তোমাকে বিয়ে করব না? ঋতু তখন বলল, আচ্ছা ঠিক আছে। রাফি বলল, কিন্তু এখানে নয়, বরং রংপুরে গিয়ে আমাদের বিয়ে হবে। ঋতু তখন বলল, কেন? রাফি বলল, যাকে পাওয়ার জন্য সবার থেকে এতটা বছর দূরে থাকলাম, আজ তাকে যখন বিয়ে করব, তাও অবশ্য সবার সামনেই বিয়ে করব। ঋতু তখন বলল, ঠিক আছে, তাহলে চলো। এই বলে রাফি আর ঋতু সেখান থেকে রংপুরে যাওয়ার জন্য রওনা দেয়। আর এইদিকে মিমের কথা রাফি একেবারেই ভুলে গিয়েছে। এদিকে মিম ও রাফির কথা অনেক মনে পড়ছে, কারণ রাফিকে সে অনেক ভালোবাসে। আর তার এখনো কোনো খোঁজ নেই। দিদি ও নাইম চলে যাওয়ার এত সময় হলো, তবুও রাফি আর সেখানে আসে না। তখন মিমের কাছে সেই ডাক্তার আসলো আর বলল, ম্যাম, আপনার কি এখনো মন খারাপ? মিম তখন বলল, রাফি কি এখানে আর এসেছিল? ডাক্তার বলল, কালকে তো এসেছিল, কিন্তু তারপর আর তাকে দেখিনি। মিম তখন বলল, তাহলে সে এখনো কেন আসলো না? ওর কিছু হলো না তো? ডাক্তার তখন বলল, তা তো বলতে পারবো না, তবে আমি কালকে তাকে শহরে দেখেছিলাম। মিম তখন বলল, কি দেখেছিলেন? ডাক্তার বলল, ঠিক বলতে পারবো না, তবে আমার মনে হয় একটা মেয়ের সাথে তাকে দেখেছিলাম। মিম তখন বলল, কি বলছেন এসব? রাফি অন্য মেয়ের সাথে কি করে দেখবেন? আপনি নিশ্চয় ভুল কিছু দেখেছেন। ডাক্তার তখন বলল, হতে পারে, তবে আমার মনে হয় সেইটাই রাফিই ছিল। মিম তখন বলল, আপনি ভুল দেখেছেন, সে এমন ছেলে না। ডাক্তার তখন বলল, আপনি কিছু মনে না করলে একটা কথা বলতাম। আমি জানি আপনি মানুষ হিসেবে খুবই ভালো, কিন্তু যে মানুষটার একদিন হাত থেকেও ছিল না, তাকে আপনি নিজ হাতে খাবার খাইয়ে দিয়েছেন। আবার যতটুকু শুনেছি আপনাদের বাড়িতেও ছিল, তবুও কেন আপনি তাকে এত ভালোবাসেন? মিম তখন বলল, সে আমার মনে ভালোবাসার জায়গা করে নিয়েছে। সে যেমনই হোক না কেন, তাকে সারা জীবন আমি ভালোবেসে যাব। ডাক্তার তখন বলল, সে যদি আপনাকে না ভালোবাসে তাহলে কি করবেন? মিম তখন বলল, সে আমাকে ছাড়া আর অন্য কাউকে ভালোবাসবে না, কারণ সে কখনো আমায় ভুলতে পারবে না। ডাক্তার তখন বলল, আচ্ছা, তাহলে তাই হোক। দোয়া করে আপনি যেন তাকে সারা জীবনের জন্য আপনার আপন করে পান। এরপর ডাক্তার চলে যাওয়ার পর মিম তারপর অনেক সময় অপেক্ষা করার পর রাফি আর ফিরল না। তাহলে মিম তাকে কোথায় খুঁজবে? এত বড় শহরে সে কিভাবে রাফিকে খুঁজবে? মিম হাসপাতাল থেকে বের হয়ে আবার তার বাড়ির দিকে যাওয়ার জন্য বের হয়। ঠিক তখনই সাজিদ তার কাছে পিস্তল তাক করে মিমের উপর, কারণ সাজিদ তখন মনে করেছিল মিম হয়তোবা তার নামে থানায় পুলিশের কাছে মামলা করতে যাবে, আর সাজিদ তখন জেলে যাবে। কিন্তু মিমকে এমন কিছু করতে দিবে না। যখনই মিম বাইরে আসে, ঠিক সে সময় সাজিদ মিমের উপর গুলি করে। মিমের বুকে এসে সেই গুলি লাগে, আর সাথে সাথে মিম সেইখানে পড়ে যায়। গুলির শব্দ পাওয়ার পর সবাই সেখানে ছুটে আসে আর মিমকে গুলিতে জখম হতে দেখে। তখনই কিছু লোক দেখতে পারে যে সাজিদ দূর থেকে পালাচ্ছে আর তার হাতে পিস্তল। আর সাজিদও তা বুঝতে পেরে সেইখান থেকে দৌড়ে পালায়, কিন্তু সবাই মিলে পরে তাকে ধরে ফেলে আর সেইখানে পুলিশকে ফোন করে আর সাজিদকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। এদিকে মিমকে গুলি করার পর মিমের অনেক রক্তপাত হয়। হাসপাতাল বেশি দূরে না হওয়ায় তাকে সবাই সাথে সাথে সেইখানে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেই ডাক্তার মিমের এমন অবস্থা দেখে বলে উঠল, ওনার এই অবস্থা কি করে হলো? উনি তো এখানকার ডাক্তার। তখন ওইখানে থাকা লোকগুলো বলল, একটা লোক তাকে গুলি করে আর তাকে আমরা ধরে পুলিশের হাতে তুলে দিই, কিন্তু উনি যে এখানকার ডাক্তার, তাড়াতাড়ি এনার কিছু করেন, অনেক রক্তপাত হচ্ছে তার। তারপর মিমকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় তার গুলি বের করার জন্য, আর তার সাথে মিমের বাবা মাকেও ফোন করে সব জানানো হয়। তখন সাথে সাথে তারাও সেইখানে চলে আসে। অন্যদিকে রোদেলা আর কোনোভাবেই চুপ থাকতে পারল না। সে রাফির বাবা মার কাছে গিয়ে সরাসরি বলে ওঠে, আপনাদের সাথে আমার কিছু কথা বলার ছিল। রাফির বাবা বলল, হ্যাঁ বলো, কি বলবে? রোদেলা বলল, আমি যা জিজ্ঞেস করব আশা করি আপনারা সব আমাকে নিজের মেয়ে মনে করে সত্যি বলবেন। রাফিকে। এই কথা শুনে রাফির বাবা মা দুইজনে অবাক হয়, কারণ রাফির ব্যাপারে রোদেলা কিছু জানতে পারলো কিনা। রাফির বাবা বলল, হঠাৎ তোমার এ ধরনের কথা কেন বলছো? রোদেলা বলল, কারণ আমি এখানে এসে অনেক কিছু তার সম্পর্কে জেনেছি। সে আপনাদের ছেলে ছিল। তখন রাফির বাবা বলল, তুমি যে কি বলো? হৃদয় হয়েছে আমাদের একমাত্র ছেলে, আর তুমি কোন রাফির কথা বলছো? রোদেলা তখন বলল, আমি সেই রাফির কথা বলছি যার সাথে আপনাদের গত 8 বছর ধরে কোনো সম্পর্ক নেই। রাফির বাবা বলল, তুমি এত কিছু কোথায় থেকে জানলে? রোদেলা বলল, আগে আমাকে বলুন রাফিকে, আর আপনারা কেন তাকে নিজের ছেলে বলে অস্বীকার করছেন? তখন রাফির বাবা বলল, তোমার কাছে যে কি করে বলি, তবুও সব যেহেতু জানতে পেরেছো, তাহলে শোনো। আজ থেকে 8 বছর আগে ও তার মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল।
আর পরে ওনারা আমাদের কাছে ফোন করে যে রাফি নাকি ওর মামাতো বোনের সাথে খারাপ কাজ করেছে। কি বলতে চেয়েছি তা তুমি নিশ্চয় বুঝতে পারছো। আর তাই পরে পুলিশ তাকে নিয়ে যায়। তাহলে তুমি বলো কি করে আমি সেই কুলাঙ্গার সন্তানের পরিচয় তোমার সামনে দিই? এই কথাগুলো শুনে রোদেলা সত্যি ভীষণ অবাক হয় আর বলে, তাই বলে আপনারা সেই কথা বিশ্বাসও করবেন? তখন রাফির বাবা বলল, তাছাড়া তো আর আমাদের কাছে কোনো উপায় ছিল না, আর ওনারা এমনিতে অনেক বড় লোক ছিল, তাই সবকিছু মেনে নিয়ে নিজের ছেলেকে সেদিন মৃত বলে ঘোষণা করি আর নিজের মনকে বুঝিয়ে নিলাম। আজ তুমি আবার নতুন করে সেই রাফির নামটা বললে। তারপর রোদেলা আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। সে রাফির ব্যাপারে অনেক কিছু জানতে চেয়েছিল, কিন্তু এখন এসব জানার পর পুরো নিস্তব্ধ হয়ে যায়। কারণ যার একসময় তার দেবর হওয়ার কথা ছিল সে এমন একটা মানুষ। পরে রোদেলা আর এ নিয়ে কিছু ভাবল না, কারণ সে তার প্রশ্নের জবাব পেয়ে গিয়েছে। এইদিকে মিমের অপারেশন হওয়ার 6 ঘন্টা পর তার জ্ঞান ফিরে। আর তার জ্ঞান ফেরার সাথে সাথে রাফি বললে বলে জোরে চিৎকার করতে লাগে। মিমের পাশে মিমের বাবা মা ও সবাই পাশে থাকায় সবাই অবাক হয়ে যায়। মিমের বাবা তখন বলল, তোর কি হয়েছে মা? এমন করে উত্তেজিত হলে আরো অসুস্থ হয়ে যাবি। মিম তখন বলল, বাবা রাফি কোথায়? আমি রাফিকে ছাড়া বাঁচবো না। মিমের বাবা বলল, রাফি এখন কোথায় তা কি করে বলবো? তুই এমন করে পাগলামি করিস না। মিম তখন বলল, রাফি আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসে না, ও শুধু আমাকেই ভালোবাসে। মিমের বাবা তখন বলল, আমি জানি তুই রাফিকে অনেক ভালোবাসিস, কিন্তু রাফি এখানে নেই, সে কোথায় তাও জানি না। আমাকে তুই মাফ করে দিস। আমি কখনো বুঝতে পারিনি সাজিদ এতটা খারাপ, যে কিনা তোকে মেরে ফেলার চেষ্টা করতো একবারও ভাবলো না। মিম তখন বলল, সাজিদ আমাকে মেরে ফেললো মানে? মিমের মা তখন বলল, সাজিদ তোর উপর গুলি চালিয়েছে। মিম তখন বলল, কিন্তু রাফি কোথায়? আমি ওকে ছাড়া বাঁচবো না বাবা। ডাক্তার তখন বলল, ম্যাম আপনার শরীরের অবস্থা বেশি ভালো না, আপনি যদি এমন করতে থাকেন তাহলে আরো অসুস্থ হয়ে যাবে। মিম তখন বলল, না, আগে রাফিকে আমার কাছে নিয়ে আসেন, ও আমাকে ছেড়ে যেতে পারে না। তোমরা যদি আমাকে রাফির কাছে যেতে না দাও তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেব। এই বলে মিম তার পাশে থাকা কেচি দেখতে পারে, আর তা দিয়ে যখনই নিজেকে মারতে যাবে তখনই সবাই মিলে মিমকে আটকায় আর তাকে ঘুমের ইঞ্জেকশন দেয়, আর এতে মিম ঘুমিয়ে পড়ে। তখন থেকে মিমের বাবা মা বুঝতে পারে তাদের মেয়ে রাফির জন্য এক প্রকার পাগল হয়ে গিয়েছে, কিন্তু তারাও বা কি করে জানবে রাফি এখন কোথায়। এদিকে রাফি ঋতুকে নিয়ে আবারও 5 মাস পরে রংপুরে ফিরে আসে। তবে আজ তার কাছে তা মনে হচ্ছে না, কারণ আজ তার মনে হচ্ছে আবারও সে 8 বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছে, যেখানে গত 8 বছর ধরে তাকে কেউ দেখতে পর্যন্ত আসেনি, অথচ যার জন্য তার আপনজন সবাই তার থেকে দূরে ছিল। আজ তাকে নিয়ে আবারও সেই চেনা পরিচিত জায়গায় ফিরে আসে। ঋতু সহ তাদের বাড়িতে আসলে সেই বাড়ির দারোয়ান বলে উঠে, আপনাকে তো অনেক চেনা চেনা লাগছে, আপনি মনে হয় 4-5 মাস আগে এসেছিলেন। রাফি তখন বলল, হ্যাঁ আমি সেই, এখন কি ঢুকতে দিবেন? দারোয়ান বলল, তা আগের বার না বলেছিলেন ভুল ঠিকানায় এসেছিলেন, তাহলে আবার কেন আসলেন? রাফি তখন বলল, আবারও আসলাম, তা তোমার স্যারকে একটু ডাকো। এইবার দারোয়ান একটু অবাকই হয়, কারণ রাফি আবারও 5 মাস পর এখানে এসেছে, তাই সে তাড়াতাড়ি করে তার বাবা মাকে ডাকতে আসে। ডাক্তার তখন বলল, স্যার আপনার সাথে কে যেন দেখা করতে এসেছে। রাফির বাবা বলল, কে আবার এই সময় আসলো? দারোয়ান তখন বলল, তা জানি না, তবে 4-5 মাস আগেও এখানে এসেছিল, তখন আপনারা হজে গিয়েছিলেন। রাফির বাবা বলল, আচ্ছা তাহলে চলো গিয়ে দেখি কে আসলো। রোদেলাও দারোয়ানের কথা শুনে কৌতূহলবশত গিয়ে দেখে এ তো রাফি। রোদেলা তখন বলল, রাফি আপনি এখানে? তখনই রাফির বাবা ঋতুকে সাথে দেখতে পেয়ে বলে উঠে, ঋতু তুমি এখানে, আর তোমার সাথে এই ছেলে কে? তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর রাফি গল্প নিয়ে একটা সুসংবাদ আছে, ওইটা আপনারা কালকের পর্ব দেখলে বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।